সুপ্রভাত বন্ধুরা, আজ 16 জুন সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। প্যালেস্তাইনের গাজায় ত্রাণ প্রবেশ না করতে দেওয়ার প্রতিবাদে উপত্যকাটির দিকে রওনা দিয়েছেন অন্তত 1,500 মানুষ। তাদের মধ্যে অধিকার কর্মী এবং প্যালেস্তাইনের সমর্থকেরা রয়েছেন। ইসরায়েলের আগ্রাসন বিরোধী এই বিপুল সংখ্যক মানুষ যাত্রা শুরু করেন আলজেরিয়া থেকে। এরপর তিউনিসিয়া হয়ে লিবিয়ায় পৌঁছন তারা। এর মধ্যে তারা মিশর সীমান্তের সালম ক্রসিংয়ে পৌঁছতে গাড়ি ও বাসে করে লিবিয়ার ত্রিপলি, মিসরাতা, সিরাত ও বেনাগাজি শহর পাড়ি দিয়েছেন। এই মানুষগুলোর লক্ষ্য কায়রো থেকে গাজা সীমান্তের রাফা ক্রসিংয়ে পৌঁছানো। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের বিভিন্ন অংশে বিক্ষোভ দমনে আগের মতো গত বৃহস্পতিবারও কারফিউ জারি করা হয়েছে। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা 50-50-1 নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের মধ্যে সংহতি রক্ষা করছে। 50-50-1 নামটির মানে 50টি প্রতিবাদ, 50টি রাজ্য, একটাই আন্দোলন। এই ওয়েবসাইটে বলা হয়েছে দুর্নীতির সমস্ত সহ্য সীমা ছাড়িয়ে গেছে। কোনো সিংহাসন নয়, কোনো মুকুট নয়, কোনো রাজা নয়। প্যালেস্তাইনের গাজা অভিমুখে যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে আটক অধিকার কর্মীদের মধ্যে 6 জনকে 72 ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার ছেড়ে দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক এক্স পোস্টে বলা হয়, রিমা হাসান সহ শেলপি ইয়টের আরও 6 জন যাত্রী ইসরায়েল থেকে বেরিয়ে যাচ্ছেন। বিদায় জানায় আপনাদের, তীর্যক এবং ব্যঙ্গ করে মন্তব্যে বলা হয়েছে, ইসরায়েল ছাড়ার আগে একটা সেলফি তুলতে ভুলবেন না। ওই পোস্টে 6 জন অধিকার কর্মীর একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে তাদের উড়োজাহাজে বসে থাকতে দেখা যায়। 300 বছরের পুরনো গুপ্তধনে ভরা স্প্যানিশ জাহাজ সান জোসের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যার $20 বিলিয়ন মূল্যের গুপ্তধনের ছবি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ক্যারিবিয়ান সাগরের তলদেশে ডুবে যাওয়া ঐতিহাসিক স্প্যানিশ যুদ্ধ জাহাজ সান জোসের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হলো 3 শতাব্দী পর। জাহাজের মূল্যবান জিনিসপত্রের স্পষ্ট ছবি অবশেষে প্রকাশিত হয়েছে, যেখানে সোনা, রূপো এবং মূল্যবান জিনিসপত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 1708 সালের জুন মাসে কলম্বিয়ার উপকূলে ব্রিটিশ নৌবাহিনীর আকস্মিক আক্রমণের ফলে 62 বন্দুক বিশিষ্ট এই জাহাজটি ডুবে যায়। জাহাজটি পানামার পর্তো বেলো বন্দর থেকে মূল্যবান জনসম্পদ নিয়ে স্পেনে রওনা হয়েছিল। হামলায় 600 জনের মধ্যে 589 জন প্রাণ হারান। বিশেষজ্ঞরা অনুমান করছেন এই জাহাজে থাকা গুপ্তধনের বর্তমান মূল্য $20 বিলিয়ন বেশি। মেগা ফার্মের বিস্তারে পরিবেশ বিপর্যয়ের মুখে ইউরোপ মহাদেশ জুড়ে দ্রুত বিস্তার লাভ করছে আমেরিকান ধাঁচের নিবিড় পশুপালন খামার বা ফ্যাক্টরি ফার্ম। নতুন তথ্য অনুযায়ী এই মহাদেশটিতে 24,000-এর বেশি এমন মেগা ফার্ম গড়ে উঠেছে। এই সব খামারে পালন করা বিপুল সংখ্যক পশু পাখি প্রাণীজ মানুষের চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখলেও জন্ম দিচ্ছে পরিবেশগত উদ্বেগের। প্রকাশিত তথ্য অনুযায়ী শুধু যুক্তরাজ্যেই 1824টি বৃহদাকার শূকর ও পোলট্রি খামার রয়েছে। নিবিড় পোলট্রি খামারের সংখ্যায় যথাক্রমে শীর্ষস্থানে আছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি এবং পোল্যান্ড। আসছি দেশের খবরে। 2020-তে গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পরেই প্রথমবার চীন সফরে যেতে পারেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চলতি মাসের শেষ দিকে চীনের কিংডো শহরে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক। সেই বৈঠকে চীনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনাথ সিংকে। যদি এই সফর হয় তাহলে 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর প্রথম কোনো ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রথম চীন সফরে যাবেন।
ইরান ও ইসরায়েলের মধ্যেকার সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় ভারতীয় ধনকুবের গৌতম আদানির বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ বড় ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে ইসরায়েলের হাইফা বন্দর এবং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে আদানি গ্রুপের অংশগ্রহণ এই সংঘাতের সরাসরি প্রভাবের আওতায় এসেছে। 2023 সালে আদানি পোর্ট 1.2 বিলিয়ন ডলারের ইসরায়েল গ্রুপের সঙ্গে যৌথভাবে হাইফা বন্দরের 70% মালিকানা নেয়। বন্দরটি আধুনিক পোর্টের বাৎসরিক কার্গোর প্রায় 3% বহন করে এবং ইসরায়েলের আমদানি রপ্তানিতে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। আবার এয়ার ইন্ডিয়া, ভয়াবহ এক অভিজ্ঞতা। গ্রীষ্মের দাবদাহে পুড়তে থাকা দুবাইয়ে 40 ডিগ্রি তাপমাত্রায় 5 ঘন্টা ধরে বিমানের ভেতর বসিয়ে রাখা হলো যাত্রীদের এয়ার কন্ডিশন ছাড়াই। এমনকি পর্যাপ্ত পানীয় জল মেলেনি। দুবাই থেকে ভারতের রাজস্থান জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 196 বিমানে থাকা শিশু থেকে প্রবীণরা সকলেই ঘেমে নিয়ে একাকার হয়ে অসুস্থ হয়ে পড়েন। বিমান রওনা হওয়ার কথা ছিল সন্ধ্যা 7:25 নাগাদ, কিন্তু ছাড়তে ছাড়তে তা 1:45 হয়ে যায়। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল ব্রিটেনের F-35B লাইটিং II ফাইটার জেট। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ জানাচ্ছে ব্রিটেনের ওই যুদ্ধবি ভারত মহাসাগরের ওপর দিয়ে ওড়ার সময় জ্বালানি ফুরিয়ে আসে, তাতেই এই সিদ্ধান্ত নিতে হয়। জানা গিয়েছে যুদ্ধ বিমানটি ইউকের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ HMS প্রিন্স অফ ওয়েলসের অংশ। বর্তমানে এটি ইন্ডো প্যাসিফিক অঞ্চলে মোতায়েন রয়েছে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এক যৌথ সামুদ্রিক মহড়াও শেষ করেছে এটি। গাজায় যুদ্ধবিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। এই সিদ্ধান্ত কাপুরুষোচিত, কটাক্ষ করল কংগ্রেস। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সদস্য সংখ্যা 193, যার মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 149টি দেশ, প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে 12টি দেশ এবং ভোটদান থেকে বিরত থেকেছে 19টি দেশ। সাম্প্রদায়িক সংঘর্ষ ঠেকাতে আসামের ধুবড়ী জেলায় শুট অ্যাট সাইটের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কর্ণাটক হাইকোর্টে ফের ধাক্কা খেল বাইক ট্যাক্সি সার্ভিস। কেদারনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত 7 পর্যটক। DNA পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেল বিমান দুর্ঘটনায় নিহত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ। রবিবার তার দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। এবার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, আহত 6 জন। অল্পের জন্য এড়ানো গেল বড় বিপর্যয়। 80 কোটি টাকা ব্যয়ে সেতুটি তৈরি করেছিল মধ্যপ্রদেশের পূর্ত দপ্তর। যে নির্মাণকারী সংস্থাকে সেতু তৈরির বরাদ দেওয়া হয়েছিল তাদের তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা। মহারাষ্ট্রের পুনে শহরে ইন্দ্রায়ণী নদীর ওপর সেতু ভেঙে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন প্রায় 25 জন। মহারাষ্ট্রের পুনের দেহু জেলার জনপ্রিয় পর্যটন স্পট কুন্দমালে ওই সেতুটি ভেঙে পড়ে রবিবার দুপুর 3:30 নাগাদ। তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রায় 30 জনের। রবিবার ছুটির দিনে বহু পর্যটক জড়ো হয়েছিলেন। সেতুর ওপর দাঁড়িয়েছিলেন প্রায় 100 জন পর্যটক। আচমকাই সেতুটি ভেঙে পড়লে অনেকে খরস্রোতা নদীতে পড়ে যান। কয়েকজন সাঁতরে তীরে আসতে পেরেছেন। একে ভিড়, তারপর সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় 30 বছরের পুরনো সেতুর ওপর চাপ আরও বেড়ে যায়। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে গেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এখন রাজ্যের খবর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির বিপদের আজ ভারতবাসীর জীবনের ওপরেও এসে পড়বে। শনিবার ডানকুনিতে CPIM-এর একটি সভায় এই উদ্বেগ প্রকাশ করে পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আমরা বামপন্থীরা দুনিয়ার সর্বত্র যুদ্ধের বিরোধিতা করি বলে কেউ কেউ বিদ্রূপ করে, কিন্তু উপসাগরীয় যুদ্ধের সময় বিশ্বের অর্থনীতিতে তেলের দামে কীরকম প্রভাব পড়েছিল, জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল তা সবার জানা আছে। পশ্চিম এশিয়ায় এখন যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতেও ভারতবাসীর জীবনে বিপদ আসতে পারে। মোদী সরকার চুপ থাকতে পারে, কিন্তু আমরা কমিউনিস্টরা সব জেনেও চুপ করে বসে থাকতে পারি না। আমরা যুদ্ধ বিরোধিতা করি।
মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার ডিউটি করার সময় দুই বিএসএফ জওয়ানের মধ্যে বিবাদের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক বিএসএফ কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বিএসএফ জওয়ানের নাম রতনলাল সিং, তার বাড়ি রাজস্থানে। কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতায় উৎসাহ নিয়ে অংশ নিল খুদেরা, তাদের দেওয়া হলো পুরস্কারও। রবিবার মালদা জেলা কিশোর বাহিনীর প্রস্তুতি কমিটি সলিল চৌধুরীর শতবর্ষে এই অনুষ্ঠান করে। কিশোর বাহিনীর পতাকা উত্তোলন করেন মালদা জেলার কিশোর বাহিনীর আহ্বায়ক ফরিদা ইয়াসমিন। কিশোর বাহিনী ও সলিল চৌধুরী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আহ্বায়ক। তারপরে অঙ্কন, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যের প্রতিযোগিতা বিশাল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন শাখা থেকে বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশের নাগরিক সন্দেহে রাজ্যের 4 বাসিন্দাকে আটক করেছিল মুম্বাই পুলিশ। বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য শিলিগুড়িতে বিএসএফের কাছে পাঠানো হয়েছিল তাদের। রবিবার মুর্শিদাবাদের পুলিশ জানিয়েছে যে বিএসএফের কাছে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করে ওই রাজ্যের বাসিন্দা দেশের 4 নাগরিককে ফেরত আনার ব্যবস্থা হয়েছে। শেষে খেলার খবর। 6 ম্যাচে 6 হার ভারতের। হকির প্রো লিগে হতাশ করেছে ভারতীয় হকি দল। রবিবার অস্ট্রেলিয়ার কাছে 2-3 গোলে হারতে হয়েছে ক্রেগ ফুলটনের ছেলেদের। আগের 5টা ম্যাচ ভালো খেলে হারলেও রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হকি হতাশ করেছে। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র মেসির মায়ামির। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র হলো। ইন্টার মায়ামি এবং আল আহলির আগ্রাসী ফুটবল ও গোলের দরজা খুলতে পারল না, তবে পেনাল্টি বাঁচিয়ে নায়ক মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।